আচ্ছা দেখো, আমাদের আচ্ছা গত ক্লাসে আমরা সঞ্চার পদ শেষ করছি। হ্যাঁ, সঞ্চার পদ কী ছিল বলো তো? যে তোমার একটা বিন্দু থাকবে, ওই বিন্দুতে একটা নির্দিষ্ট শর্ত মেনে চলবে, এটা ছিল সঞ্চার পদ। তো এখন আমরা হচ্ছে যে সরলরেখার 3E শুরু করব। তো সরলরেখার যে 3E আমরা করব, এইখানে হচ্ছে যে একদম মেইন জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। আগের ক্লাসের শেষে বলছিলাম। তো সবার প্রথমে জানতে হবে যে আমাদের সরলরেখা কী। তো সরলরেখা কী, এই জিনিসটা হচ্ছে যে আমরা কী দিয়ে ব্যাখ্যা করি, যে সঞ্চার পদ দিয়ে ব্যাখ্যা করি। কীরকম? যে সরলরেখা আমরা তাকেই বলবো, হ্যাঁ, সরলরেখা হবে কোনো একটা বিন্দুর সঞ্চার পথ। প্রথম কথা, সরলরেখা হচ্ছে একটা কি সঞ্চার পথ। যদি কোনো বিন্দুর সঞ্চার পথ যদি গতির দিক পরিবর্তন না করে, অর্থাৎ কোনো একটা বিন্দু যদি দিক পরিবর্তন না করে, তবে ওই বিন্দুর সঞ্চার পথকে কী বলা হয়? সরলরেখা বলা হয়। তাহলে কি হবে? যে আমার একটা বিন্দু থাকবে, সেই বিন্দুটা কী করতে পারবে না? দিক পরিবর্তন করতে পারবে না। অর্থাৎ এটা হচ্ছে আমার শর্ত, ঠিক আছে? শর্ত দেওয়া আছে যে আমার বিন্দুটা দিক পরিবর্তন যদি না করে, তাহলে হচ্ছে আমরা ওই সঞ্চার পথটাকে কী বলবো? সরলরেখা বলবো। যেমন ধরো যে একটা রেখা এরকম করে চলতেছে, ঠিক আছে? ধরো এখানে একটা বিন্দু পি, মনে করো পি চলতেছে, একটা নির্দিষ্ট দিকে যাচ্ছিল, সে ওই নির্দিষ্ট দিকেই যাচ্ছে। পি মনে করো যাইতে আছে। তো এই যে রেখাটা, অর্থাৎ আমার পি বিন্দুটা যাইতেছে, দিক পরিবর্তন করতেছে না। তার মানে এই যে আমি যে সঞ্চারপথটা পাইলাম, যে সমীকরণটা, যে চিত্রটা পাইলাম, এইটাই হচ্ছে কি আমার সরলরেখা, ঠিক আছে? এই সঞ্চারপথটাই হচ্ছে কি সরলরেখা। সঞ্চারপথ কিন্তু বিভিন্ন রকম হতে পারে। যেমন কালকে তোমরা দেখছো যে সঞ্চারপথ হচ্ছে কি বৃত্ত একটা সঞ্চারপথ, কারণ বৃত্ত হচ্ছে যে নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছিল। কিন্তু সরলরেখাও একটা সঞ্চারপথ। এখানে শর্তটা হলো যে এই কোনো দিক পরিবর্তন না করে সোজা চলতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, ব্যাপার ওকে। তাহলে সরলরেখা যদি আমরা বুঝি, এবার আমরা বুঝবো যে সরলরেখার ঢাল কী জিনিস। হ্যাঁ, সরলরেখার ঢাল, দেখো সরলরেখার ঢাল আমরা তাকেই বলবো যে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে। কি করে? যে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিক, ঠিক আছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, অ্যাঙ্গেল উৎপন্ন করে, তার ট্যানজেন্ট মান, অর্থাৎ তার ট্যান মানকে আমরা কী বলবো? সরলরেখার ঢাল বলবো। চারটা মেন পয়েন্ট: এক্স অক্ষের ধনাত্মক দিক একটা কোণ তৈরি করবে, এবং ওই কোণটার আমরা কী মান নিব? ট্যানজেন্ট মান নিব। ট্যানজেন্ট মান নিলে ওইটাকে আমরা কী বলতে পারবো? ঢাল বলতে পারবো। একে এম দ্বারা প্রকাশ করা হয়, সোজা কথা। যদি এটাকে আমি চিত্র দিয়ে বোঝাতে চাই, তাহলে দেখো এরকম হবে ব্যাপারটা। ধরো যে এটা হচ্ছে আমার একটা স্থানাঙ্ক ব্যবস্থা, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার কি ওয়াই অক্ষ। হ্যাঁ, এটা হচ্ছে আমার 0, 0 বিন্দু। তো এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা বলো তো? এই পাশের দিকটাকে বলা হয় এক্স অক্ষের ধনাত্মক দিক, আর পিছনের দিকটাকে বলা হয় এক্স অক্ষের ঋণাত্মক দিক। তো ধরো একটা সরলরেখা, ধরো আমি একটা সরলরেখা আঁকাইলাম, এটা একটা সরলরেখা, তো এটা একটা সরলরেখা আঁকাইলাম। তো এই সরলরেখাটার ঢাল কত? এই সরলরেখাটার ঢাল কত? ঢালকে আমরা কী দ্বারা প্রকাশ করি? এম। তাহলে এটাকে আমি কি লিখতে পারবো? এম, ঠিক আছে? তো এম সমান সমান আমি লিখতে পারি যে এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটুকু কোণ করছে? ধরে নিলাম যে থিটা পরিমাণ কোণ তৈরি করছে। কতটুকু কোণ তৈরি করছে? এখানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা পরিমাণ কোণ তৈরি করছে। তার মানে আমরা বলতে পারবো যে এই যে সরলরেখাটা আঁকালাম, ধরো যে সরলরেখাটা আমি একটা নাম দেই বি এ, অর্থাৎ এ বি সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে এই সরলরেখাটার ঢাল হচ্ছে এম ইজ ইকুয়াল ট্যান থিটা, ঠিক আছে? এম ইজ ইকুয়াল টু কত? ট্যান থিটা, ঠিক আছে? আচ্ছা, এখন কাহিনী হলো যে ধরো যে তোমার সরলরেখাটা এইরকম করে গেছে, সরলরেখাটা এই দিক দিয়ে কোথাও গেছে, ঠিক আছে? তো এই দিক দিয়ে গেছে, ধরো যে এটা হচ্ছে তার একটা সরলরেখা সিডি, সি, ধরো এখানে ধরো ডি, সিডি একটা সরলরেখা। তো এই সরলরেখাটা ধরো যে আমাকে দিয়ে দিছে যে এই সরলরেখাটা হচ্ছে যে ফাই পরিমাণ, এদেরকে ফাই চিহ্ন বলে, মানে থিটার মধ্যে জাস্ট আমি চিহ্নটার নামে ফাই চিহ্ন, ফাই পরিমাণ কোণ উৎপন্ন করছে। তাহলে এই সরলরেখাটার সিডি এর ঢাল কত? তাহলে ধরে নাও যে সিডি এর ঢাল, সিডি এর ঢাল ধরো, ওটাকে আমি এম ধরছি, এটাকে আমি M2 ধরলাম,
ঠিক আছে m2। তো এটার ঢাল কত লিখবা? এটার ঢাল আমরা লিখতে পারবো যে আমাকে কি লাগবে বলো তো, যে tan লাগবে। tan তো আমি মনে করো নিলাম, আর কি লাগবে থিটা। এখন থিটাটা কত, মানে কোণটা কতটুকু আসলে কোণটা নিতে হবে। আমি কি এই ফাই এই কোণটা নিব? কখনোই আমি এই কোণটা নিতে পারবো না। আমাকে নিতে হবে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা তৈরি করছে। এক্স অক্ষের ধনাত্মক দিক কোণটা, যে এই দিক। তাহলে এই সরলরেখাটা আমার এই দিকের সাথে যে কোণটা তৈরি করছে, অর্থাৎ এই যে লাল কালার দিয়ে আমি যতটুকু অংশ আঁকাইলাম এই কোণটুকু লাগবে। তাহলে ট্যানের সাথে আমার এই লাল কোণটুকু যাইতে হবে। হ্যাঁ, লাল কোণটুকু। তো লাল কোণটুকু কতটুকু? ধরো যে টোটাল রেখাটা হচ্ছে 180 ডিগ্রি। তার মানে ট্যানের সাথে এইখানে তোমার কোণটা কতটুকু? 180 মাইনাস 5। হ্যাঁ, 180 মাইনাস 5 মানে এইটুকু 5। টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 5 বাদ দিলে কি 180 মাইনাস 5। তার মানে তখন তোমার এইটার ঢাল হবে যে ট্যান 180 মাইনাস 5। ঠিক আছে? বা সোজা কথা, এটা যদি সোজা ভাষায় তুমি লিখতে চাও তাহলে লেখা যায় মাইনাস ট্যান 5। দেখছো? তাহলে যদি কোনো সরলরেখার ঢাল হচ্ছে ঋণাত্মক আসে, তাহলে আমরা বুঝবো কি যে সরলরেখাটা কি আমার এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি থেকে বেশি কোণ তৈরি করছে। ঠিক আছে? 90 ডিগ্রি থেকে কি বেশি কোণ তৈরি করছে। ওকে, মানে আমার সরলরেখাটা হচ্ছে কি যে 90 ডিগ্রি থেকে বেশি কোণ করছে, যদি হচ্ছে যে নেগেটিভ মান আসে। হ্যাঁ, নেগেটিভ মান আসে ঢালের। আচ্ছা, গেল। তাহলে আমি যদি কোণের উপর ভিত্তি করে তোমাকে বলি যে এই থিটার মানের উপর ভিত্তি করে ঢাল কীরকম হয়। হ্যাঁ, থিটার মানের উপর ভিত্তি করে যে ধরো যে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি মানে কি, যে সরল রেখাটা কী হয়েছে, যে ধরো যে একদম এই দিক বরাবর গেছে। ঠিক আছে? এক্স অক্ষও যেই দিকে, এই সরলরেখাটাও কি আমার সেই দিকে, এই দিকে এরকম বসে আছে। থিটা আছে এখানে কি 1 ডিগ্রিও হয়নি, এক্স অক্ষের সাথে কি 0 ডিগ্রি, বা এক্স অক্ষের উপরেই মনে করি সরলরেখাটা আছে। তখন হচ্ছে কত? থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। তখন এম ইজ ইকুয়াল টু কত? যে ট্যান 0 ডিগ্রি। ট্যান 0 ডিগ্রি মান কত? 0। ঢাল হচ্ছে তখন কত? 0। তো কোনো কারণে যদি ঢাল 0 আসে, আমি বুঝবো যে ওই সরলরেখাটা কি, সরল রেখাটা এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল। ঠিক আছে? সরলরেখাটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। এখন আবার ধরো যে থিটাটা হচ্ছে তোমার 0 ডিগ্রির থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে তোমার ঢাল হচ্ছে এরকম পজিটিভ ঢাল আসবে। হ্যাঁ, থিটাটা হচ্ছে কত? যে 0 ডিগ্রি থেকে বড়, হ্যাঁ 0 ডিগ্রি থেকে বড়, কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট। 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে ধরো যে এখানে হচ্ছে যে ট্যান, ধরো যে আমি মনে মনে ধরে নিলাম যে এম ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। ট্যান কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে হচ্ছে কত? 1। ঢাল এবার কত আসছে আমার? 1। তার মানে আমি একটা পজিটিভ সংখ্যা পাবো। হ্যাঁ, ধনাত্মক সংখ্যা পাবো। ঠিক আছে? আমি কী পাবো? ধনাত্মক সংখ্যা পাবো, ধনাত্মক ঢাল পাবো। ঠিক আছে? আমার যদি থিটা 0 ডিগ্রি থেকে বড় হয় আর 90 ডিগ্রি থেকে ছোট হয়, তাহলে আমি ঢাল কী পাবো? হচ্ছে যে ধনাত্মক ঢাল পাবো। ধনাত্মক ঢাল পাবো। এবং সেই সরলরেখাটা কি, যে এইরকম করে থাকবে, যে দেখতেই পাচ্ছ যে এখানে তোমার ঢাল হচ্ছে পজিটিভ। এখন যদি কোনো কারণে এইরকম হয়ে যায় যে ধরো যে থিটা হচ্ছে যে তোমার 90 ডিগ্রি, থিটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কি হবে? তাহলে হচ্ছে যে এম, চিন্তা করার কথা হয় এম ট্যান 90 ডিগ্রি। তুমি যদি ক্যালকুলেটারে 90 ডিগ্রি বসাও তাহলে মান আসবে অসংজ্ঞায়িত। অর্থাৎ এখানে তুমি কোনো ঢাল পাবা না, অসংজ্ঞায়িত। তখন হচ্ছে তোমার তখন হচ্ছে কি জিনিসটা ধরো এইরকম, যে সরলরেখাটা এইরকম একদম আছে, তার মানে এই সরলরেখাটার ঢাল হবে কত? অসংজ্ঞায়িত। এবং এটা হচ্ছে কি ওয়াই অক্ষের সমান্তরাল। সরলরেখাটা কি হবে? সরলরেখা হবে ওয়াই অক্ষের সমান্তরাল। ঠিক আছে? আচ্ছা, এখন যদি থিটা হচ্ছে যে কত হয়? থিটা হচ্ছে যে 90 ডিগ্রি থেকে বড় হয়। 90 ডিগ্রি থেকে বড়, হ্যাঁ, কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট। তখন হচ্ছে কি ঢাল হয়ে যাবে এইরকম। তখন ঢাল হবে কি? ঋণাত্মক। ঢাল হবে কত? যে ধরো যে ঢাল ধরো যে হচ্ছে যে এটা আমি কত ধরি, যে ধরো
ধরো যে আমি ধরলাম এম ইজ ইকুয়াল টু tan 135 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে বড়। তাহলে এই ক্ষেত্রে তোমার কত আসবে জানো? ঢাল কত আসবে? -1 আসবে। ঠিক আছে, 90 ডিগ্রি থেকে তুমি যে কোনো নাও, ঢাল হচ্ছে কি আসবে? ঋণাত্মক আসবে। এই যে এইরকম যদি যে কোনো রেখার ক্ষেত্রে ঢাল আসবে কি? ঋণাত্মক। তাহলে ঢাল হবে কি কত? ঢাল ঋণাত্মক। তো আমি এখানে তোমাকে এক্সট্রা কিছু ইনফরমেশন দিয়ে রাখলাম বোঝার জন্য, এগুলো একটু বুঝলে আছে ভালো। হ্যাঁ, কিন্তু মেইন আমাকে একটা জিনিসই বুঝতে হবে, যে আমার মেইন জিনিস জানতে হবে যে ঢাল সবসময় মানে কি। ঢাল মানে হচ্ছে যে ট্যান থিটা, এইটা আমার সবসময় মাথার মধ্যে কিন্তু রাখতে হবে, তাছাড়া কিন্তু হবে না। যে ঢাল বললেই আমার জন্য মনে আসে যে ট্যানের সাথে হচ্ছে কি আমি থিটা নিব, যেটা পাবো সেটা হচ্ছে কি কোনো একটা সরলরেখার ঢাল। ঢাল বলতে আছে বোঝায় কি যে কতটুকু ঢালু। যেমন দেখো না যে আমরা বলি না অনেক সময় ঢালু রাস্তা, অর্থাৎ যখন আমরা কোনো ব্রিজ থেকে বা থেকে নামি, দেখবা যে রাস্তাটা কি এরকম নিচের দিকে চলে গেছে, অর্থাৎ রাস্তাটা এরকম কি উপর থেকে নিচের দিকে চলে আসছে, তো তখন বলে ওটাকে ঢালু রাস্তা। আসলে ওইখানে কি একটা নির্দিষ্ট ঢাল থাকে। ঠিক আছে, ওইখানে হচ্ছে কি একটা নির্দিষ্ট ঢাল থাকে। তো ওই রাস্তার ঢালটা যদি আমি বের করতে চাই, তাহলে আমি যদি কত ডিগ্রি কোণ করে আছে সেটা যদি বের করতে পারি, তাহলে ওই রাস্তার কি ঢালটা আমি বের করতে পারবো। তো এখান থেকে হচ্ছে কি আমরা বাস্তবভাবে ঢালের চিত্র দেখতে পারি। ওকে, ঢাল সম্পর্কে এই ছিল আমরা কথাবার্তা। এবার হচ্ছে যে আমরা জানবো যে দুইটি বিন্দুর সংযোগ রেখার ঢাল। ধরো যে দুইটা বিন্দুর সরলরেখা সংযোগ রেখার ঢাল বলতে কি বোঝাচ্ছে, যে ধরো যেটা আমার স্থানাঙ্ক অবস্থা, এটা আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার কি ওয়াই অক্ষ। হ্যাঁ, এখন একটা রেখা ধরো যে এরকম করে গেছে, ঠিক আছে, একটা রেখা এরকম করে গেছে। এখন আমি তো ঢাল বের করতে কী লাগবে, যে আমাকে এটা টেনে এখানে মনে করো শেষের দিকে এসে বের করতে হবে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ করে আছে, কোণটা আমার দরকার। এখন আমার কাছে তো মনে করো কী নেই, কোণ নাই, মনে করো আমার কাছে কি কোণ জানা নেই। তো না জানা থেকে কী আছে, আমার কাছে দুইটা বিন্দু জানা আছে। ধরো যে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। ধরো যে এটা আমার এ বিন্দু হচ্ছে যে x1, y1, বি আর একটা বিন্দু, এটা হচ্ছে কত x2, y2। ঠিক আছে, এরকম দুইটা বিন্দু আমাকে দিয়ে রাখছে, দিয়ে বলছে যে এই রেখাটার এবি রেখার ঢাল কত আসলে। হ্যাঁ, এবি যে রেখাটা আছে এই রেখার ঢাল কত। তো আমি তখন লিখতে পারবো যে এ বি রেখার ঢাল, আমরা যে কোনো একটা ঢালকে এম দ্বারা প্রকাশ করি। এম ইজ ইকুয়াল টু কত, উপরের দিকে থাকবে কোটিদ্বয়ের পার্থক্য। কোটি বলতে ওয়াইগুলোর পার্থক্য, কোটিদ্বয়ের পার্থক্য। আর নিচের দিকে থাকবে কি ভুজদ্বয়ের পার্থক্য, ভুজদ্বয়ের পার্থক্য। তো এটাকে আমি যদি এই সংকেত দিয়ে লিখতে চাই, তাহলে লিখতে হবে যে কোটি বলতে কি এখানে y2 আর y1, তাহলে আমি কোটি বলতে লিখবো যে y2 মাইনাস y1, আর নিচে লিখবো কত x2 মাইনাস কত x1। এটা হচ্ছে আমার জন্য কি নতুন আরেকটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে আমাদের জন্য নতুন আরেকটা সূত্র, যে ঢাল m ইজ ইকুয়াল টু y2 মাইনাস 1 x2 মাইনাস x1, যদি দুইটা বিন্দু দেওয়া থাকে। তো এখন দেখো আগের টপিকটার সাথে না এই টপিকটার একটা মিল আছে। এর আগেও আমরা ঢাল বের করছি, হ্যাঁ, ওটা বের করছি থিটা দিয়ে, আর এখানে যে ঢালটা বের করছি এই ঢালটা বের করছি কি বিন্দু দিয়ে। আমি চাইলে দুইটা সূত্রকে এক জায়গায় কম্বাইন করে লিখতে পারি। কি লিখতে পারি, যে এম ইজ ইকুয়াল টু কি ট্যান থিটা। এখন তুমি বলতে পারো এখানে থিটা কোনটা, থিটা বলতে এই যে এই রেখাটা যখন এই দিক দিয়ে চলে যাবে, যে এইখানে যে কোণটা তৈরি করবে সেটা হচ্ছে কি থিটা। তাহলে এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত, যে y2 মাইনাস y1 x2 মাইনাস x1। তাহলে এটা হচ্ছে আমার কম্বাইন্ড সূত্র। এই সূত্র দিয়ে আমি ঢালের সব কিছু বের করতে পারবো। ঠিক আছে, এই সূত্র দিয়ে আমি ঢালের সব কিছু বের করতে পারবো। কী বের করতে পারবো, এক, আমাকে যদি কোণ দিয়ে দেওয়া থাকে তাও আমি এম ঢাল বের করে ফেলতে পারবো, অথবা আমাকে যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাও হচ্ছে কি আমি এম ঢাল বের করে ফেলতে পারবো। এখন তোমাকে যদি কখনো বলে যে হচ্ছে আমাকে দুইটা বিন্দু দেওয়া আছে, ওই সরলরেখাটা কত কোণ উৎপন্ন করছে, তখন কি আমি এই দুইটা সূত্র এক জায়গায় করে কি করতে পারবো, এই দুইটা সূত্র এক জায়গায় করে কি থিটা বের করতে পারবো। তার মানে এখান থেকে আমার যে কোনো দুইটা জিনিস দেওয়া থাকলে আমরা 3 নাম্বার জিনিসটা কি বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে কি ব্যাপার। তাহলে এই সূত্রটা আমরা খুব কাজে লাগবে, মনে রাখিও।
এবার আসো, এবার আমরা জানবো যে হচ্ছে অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ সম্পর্কে। হ্যাঁ, অক্ষের কি সমরেখার কি সম্পর্কে জানবো? আচ্ছা ওটা পরে জানি। আমরা একটু জানবো যে 3টা বিন্দু সমরেখ হওয়ার শর্ত। ঠিক আছে, 3টি বিন্দু সমরেখ হওয়ার শর্ত। আচ্ছা, এই 3টা বিন্দু সমরেখ হওয়ার শর্ত কি? দেখো, 3টা বিন্দু সমরেখ হওয়ার শর্ত বলতে বোঝাইছে, ধরো যেটা আমার স্থানাঙ্ক অবস্থা। হ্যাঁ, স্থানাঙ্ক অবস্থা, যে এখানে একটা সরল রেখা মনে করো আমার দেওয়া আছে, এখানে একটা এ বিন্দু দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে, সি বিন্দু দেওয়া আছে। ধরলাম এটা হচ্ছে এ বিন্দু কত আমার x1, y1, বি বিন্দু ধরো যে কত x2, y2, এবং সি বিন্দু ধরো যে x3, y3। তো 3টা বিন্দু সমরেখ, মানে সমরেখ কথাটা বলতে যে একই রেখার উপর অবস্থিত, একই রেখার উপর অবস্থিত। সমরেখ বলতে কি একই রেখার উপর অবস্থিত। তো আমরা এটা দুইভাবে করতে পারি, দুইভাবে বলতে পারি। এটা কিন্তু আমরা আগের চ্যাপ্টারেও দেখে আসছি, সম্ভবত বি অথবা সি নাম্বার চ্যাপ্টারে, 3C নাম্বার চ্যাপ্টারে কি দেখে আসছি, যে 3টা বিন্দু কখন সমরেখ হতে পারে? যখন হচ্ছে যে এদের দ্বারা গঠিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল 0 হবে। হ্যাঁ, যখন কি হবে, একটা ওয়ে আছে যে আমি যদি এই 3টা বিন্দু দ্বারা ত্রিভুজ গঠন করি। আচ্ছা, এদের দ্বারা ত্রিভুজ গঠন করলে কি এদের ত্রিভুজ ক্ষেত্রের কোনো ক্ষেত্রফল পাবো না? কখনোই পাবো না, কারণ এরা 3টা বিন্দু একসাথে হওয়ার পরে কি কোনো ত্রিভুজ তৈরি করেনি। তার মানে একটা শর্ত হচ্ছে, আমি এইভাবে লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি এদের ক্ষেত্রফল ইজিক্যাল টু কত? 0। এখন এবিসির ক্ষেত্রফল আমরা কীভাবে বের করা শিখছিলাম? এই যে এইভাবে শুলেস পদ্ধতিতে বা নির্ণায়ক পদ্ধতিতে, যে হাফ ইন্টু x1, y1, x2, y2, x3, y3, 1, 1, 1, এইভাবে। তো এইভাবে করার পর যদি ক্ষেত্রফল বের করার পর যদি 0 আসে, আমরা বলতে পারবো কি 3টা বিন্দু কি সমরেখ। এখন আরেকটা ওয়ে আমরা নতুন করে এখানে শিখবো, দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে এরকম, যে এটা হচ্ছে প্রথম পদ্ধতি ছিল, আমরা এই পদ্ধতিতে ম্যাথও করে আসছি। যে 3টা বিন্দু যদি সমরেখ হয় তাহলে কি এই বিন্দু গঠিত ত্রিভুজ ক্ষেত্রফল 0 হবে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কি, এদের ঢাল সমান হবে, তাহলে হচ্ছে যে আমরা বলতে পারবো এরা সমরেখ। অর্থাৎ তুমি বলতে পারো যে এ বি, এই এতটুকু রেখার ঢাল, এর ঢাল ইজ ইকুয়াল টু কত? বিসি, পরবর্তী রেখাটুকুর ঢাল, বিসি এর ঢাল। এই দুইটা বিন্দুর ঢাল যদি সমান হয় তাহলে আমি বলতে পারবো যে এবিসি রেখা 3টা কি একই রেখার উপর অবস্থিত বা সমরেখ। বা সোজা কথা এটাকে এরকম করে রাখা যায়, এবি রেখার ঢাল কত হবে বলো? যে y2 - y1, x2 - x1, সেম অ্যাজ কত হবে? বিসি রেখার ঢাল কত হবে? y3 - y2, আর হচ্ছে y3 - y2, আর হচ্ছে x3 - x2, এরকম। তো এইভাবে হচ্ছে যে কি আমি সমরেখ হওয়ার শর্ত জানতে পারি। ঠিক আছে, এবার হচ্ছে যে আমি স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে আরও কিছু তথ্য জানব। আচ্ছা, স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কিত কিছু তথ্য বলতে কি বোঝাতে যাচ্ছি, যে ধরো এটা আমার স্থানাঙ্ক ব্যবস্থা। এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো করে বুঝতে হবে, এখানে অনেক কিছু বোঝা আছে। হ্যাঁ, যে এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার কি ওয়াই অক্ষ। এখন এই এক্স অক্ষের উপর আমি যদি যে কোনো বিন্দু নেই, ঠিক আছে, এক্স অক্ষের উপর কী করি, আমি যে কোনো বিন্দু নেই, ওই বিন্দুটা কী হবে, যে ধরো যে এখানে একটা বিন্দু নিছি পি বা এ, এই বিন্দুটা হচ্ছে আমাকে কত দিতে হবে, যে ধরলাম যে এখান থেকে এটা দূরত্ব কত? এ, ছোটো এ, তাহলে এই এ বিন্দুটা হবে ছোটো a, 0। অর্থাৎ এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর ওয়াই এর মান কত? 0। ঠিক আছে, ওয়াই এর মান কত? 0। দেখো ওয়াই স্থানাঙ্কের মান কত? 0। তাহলে এই কারণে আমি একটা কথা এখানে লিখে দিচ্ছি, যে এক্স অক্ষের উপর ওয়াই হচ্ছে কত? কোটি 0, অর্থাৎ y ইজ ইকুয়াল টু 0। এই কারণে এই যে আমার এক্স যে অক্ষটা আছে, আমি বলছিলাম আগে, এক্স অক্ষের আরেকটা নাম হচ্ছে যে y ইজ ইকুয়াল টু 0 রেখা, আগে বলছি। সেম অ্যাজ, তাহলে কি, যে y অক্ষের উপর ভুজ 0,
ভুজ শূন্য অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 0। আমি বলতে চাচ্ছি যে ওয়াই অক্ষের উপর ধরো যে এখানে যে কোনো একটা বিন্দু বি, ধরে নিলাম যে এখান থেকে এটার ডিস্টেন্স হচ্ছে কত, ছোট বি, তাহলে এটার নাম দিব 0,b এরকম বলে আসছি। এবং ওয়াই অক্ষটার আরেকটা নাম হচ্ছে কত, যে এক্স ইজ ইকুয়াল টু 0 রেখা। এই দুটো ইনফরমেশান আগের ম্যাথেও লাগছে, আমি তোমাকে আগের ম্যাথেও হচ্ছে যেগুলো সম্পর্কে বলছি। এবার হচ্ছে যে আমরা কোনো সমান্তরাল রেখা সম্পর্কে জানবো। সমান্তরাল রেখা ধরো কি যে এটা হচ্ছে আমার স্থানাঙ্ক অবস্থা, হ্যাঁ, স্থানাঙ্ক অবস্থা। এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার কি ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার 0,0 রেখা। ধরো যে কোনো একটা রেখা এক্স অক্ষের সমান্তরাল দিয়ে গেছে। এক্স অক্ষের সমান্তরাল বলতে এইরকম করে গেছে, এটা আমার মেইন এক্স অক্ষ, আর এটা হচ্ছে কি এই রেখাটা এই দিক দিয়ে গেছে। তো এক্স অক্ষের সমান্তরাল রেখা, ধরো যে আমি এটাকে কিভাবে হচ্ছে যে এই রেখাটাকে প্রকাশ করব, হ্যাঁ, সরল রেখাটাকে হচ্ছে যে আমি কীভাবে প্রকাশ করব। তো এই রেখাটাকে প্রকাশ করার একটা সিস্টেম আছে। তার আগে একটা কথা বলি, যে ধরো এই রেখাটার উপর একটা বিন্দু এরকম পি ইজ ইকুয়াল টু এ কমা বি, জাস্ট সাপোজ কথার কথা আমি ধরে নিলাম যে পি একটা রেখা ওই সমান্তরাল রেখাটার উপর এ কমা বি। আচ্ছা, ওই সমান্তরাল রেখাটা এ বি মানে কি বোঝায় বলো তো? এ বি মানে বোঝায় যে আসলে আমি যদি এটা নিচ পর্যন্ত সিলেক্ট করি, এখান থেকে এতটুকু ডিস্টেন্স হচ্ছে এ, আর এখান থেকে এতটুকু ডিস্টেন্স হচ্ছে কত, বি, তাই না? কারণ একটা বিন্দুর ভুজ নির্ণয় করে যে এক্স অক্ষ বরাবর সে কত দূরত্ব অতিক্রম করছে, এবং কোটি নির্ধারণ করে যে ওয়াই অক্ষ বরাবর সে কতটুকু উপরের দিকে উঠছে, তাই না? তো এই সরল রেখাটাকে আমি লিখতে পারবো কত, যে এক্স অক্ষের সমান্তরাল রেখা সমান সমান ওয়াই ইজ ইকুয়াল টু বি। কি লিখতে পারবো? এটা কি এক্স অক্ষের সমান্তরাল না? তুমি লিখতে পারবা যে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ কত? এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ ওয়াই ইজ ইকুয়াল টু বলতে ওয়াই ইজ ইকুয়াল টু কোটি, কত, কোটি, বা ওয়াই ইজ ইকুয়াল টু বি। এটাই হচ্ছে এখন আমার থেকে নতুন যে ওয়াই যে কোনো এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কত, ওয়াই ইজ ইকুয়াল টু কত লিখতে পারবা, বি লিখতে পারবা। ঠিক আছে, এটা কিন্তু এই অক্ষের বেলাও খাটে, এই উপরের জিনিসটার বেলাও খাটে। হ্যাঁ, কীভাবে খাটে দেখো, যে এই সরল রেখাটার কথা চিন্তা করো, যেটা এক্স অক্ষ, সেইটাতে হচ্ছে কোটি কত বলো তো, 0, এই কারণে ওয়াই ইজ ইকুয়াল টু 0। আর এই সরল রেখাটা যদি একটা নির্দিষ্ট উচ্চতা দিয়ে গেছে, বি পরিমাণ উপর দিয়ে গেছে, এই কারণে এর নাম কত, ওয়াই ইজ ইকুয়াল টু বি। সেম অ্যাজ তুমি এই জিনিসটা চিন্তা করতে পারবা এক্স অক্ষের ক্ষেত্রে। ঠিক আছে, এক্স অক্ষের ক্ষেত্রে তখন ব্যাপারটা কীরকম দাঁড়াবে আমি হচ্ছে যে বুঝাই। যে ধরো আবার হচ্ছে আমার একটা স্থানাঙ্ক ব্যবস্থা আছে, এটা ঠিক আছে, এটা হচ্ছে আমার 0 রেখা, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। তো এবার ধরো একটা সরল রেখা এই দিক দিয়ে গেছে, অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরালে গেছে, এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরালে গেছে। তাহলে এখানে কোনো একটা বিন্দু পি হচ্ছে কত, আবার এ বি ধরলাম, কোনো সমস্যা নেই, এ বি ধরলাম। এখন তুমি যদি ওই পি বিন্দুটার কাছে পৌঁছাইতে চাও, তার মানে কি, এ বলতে বোঝায় যে এক্স অক্ষ বরাবর সে কতটুকু ডিস্টেন্স গেছে, এ পরিমাণ, এবং ওয়াই অক্ষ বরাবর কতটুকু ডিস্টেন্স গেছে, বি পরিমাণ। এটা সত্য, ঠিক আছে? তাহলে আমাকে যদি এই রেখাটার কাছাকাছি যাইতে হয়, তাহলে আমাকে এক্স অক্ষ বরাবর কতটুকু ঘর যাইতে যাচ্ছে, এ পরিমাণ ঘর যাইতে যাচ্ছে। এই সমান্তরাল রেখাটার কাছে যেতে গেলে কি এক্স অক্ষ সমান কত ঘর যাইতে যাচ্ছে, এই কারণে বলা হয় যে এই রেখাটার ক্ষেত্রে তুমি বলতে পারবা যে ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ এক্স ইজ ইকুয়াল টু ভুজ। ঠিক আছে, বা হচ্ছে যেটাকে লিখতে পারো যে এক্স ইজ ইকুয়াল টু ভুজ হচ্ছে কত, এ। ওয়াই অক্ষের সরল রেখার সমীকরণ কত, এক্স ইজ ইকুয়াল টু এ। ঠিক আছে, এখন প্রথমে যে তুমি লিখছিলা কি বলো তো, প্রথমে লিখছিলা এরকম লিখছিলা না, যে ওয়াই অক্ষকে কি বলছিলা, যে এক্স ইজ ইকুয়াল টু 0 রেখা। কারণ
ধরো যে তুমি এই রেখাটার কথাই যদি চিন্তা করো, তাহলে এই রেখাটাতে কি এক্স অক্ষ বরাবর কোনো সরণ হয়েছে? না, এক্স অক্ষ বরাবর কোনো সরণ নেই, এটা 0 ঘর আছে। কিন্তু এই রেখাটার কথা চিন্তা করো যে এক্স অক্ষ বরাবর সে কত ঘর সরে গেছে? এই পরিমাণ ঘর সরে গেছে। এই কারণে হচ্ছে কি এটা এক্স ইজ ইকুয়াল টু এ। আর ওইটা এক্স অক্ষ বরাবর ওই রেখাটা কোনো সরে নেই, তাই হচ্ছে কত? এক্স ইজ ইকুয়াল টু কত রেখা? 0 রেখা। সেম আছে এইখানে। তুমি যদি চিন্তা করো যে যখন এক্স অক্ষের সমান্তরাল রেখা আসবে তখন সে কত দূর সরে গেছে? বি পরিমাণ সরে গেছে, মানে মেইন রেখা থেকে কতটুকু সরে গেছে? বি পরিমাণ। তো এই কারণে ওই সরলরেখার নাম হচ্ছে কি? ওয়াই ইজ ইকুয়াল টু বি। তাহলে কতটুকু সরে গেছে এই জিনিসটার উপর ডিপেন্ড করে হচ্ছে কি আমাদের সমান্তরাল সরলরেখার সমীকরণ দেওয়া হয়। ঠিক আছে, এই এক্স অক্ষ সরে নাই, এই কারণে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0। ওয়াই অক্ষ সরে নাই, তাই হচ্ছে কি এক্স ইজ ইকুয়াল টু 0। এ বি পরিমাণ এক্স মেইন এক্স অক্ষ থেকে বি পরিমাণ সরে গেছে, তাই হচ্ছে কি এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু বি। আর মেইন ওয়াই অক্ষ থেকে সে কতটুকু পরিমাণ সরছে? এ পরিমাণ সরে গেছে বিধায় এ হচ্ছে কত? এক্স ইজ ইকুয়াল টু এ। তাহলে এই চারটা জিনিস, চারটা পয়েন্ট, যে ওয়াই ইজ ইকুয়াল টু 0 রেখা, এক্স ইজ ইকুয়াল টু 0 রেখা, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আর ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আমাদের কি খুব ভালোভাবে হচ্ছে মনে রাখতে হবে। আমরা ম্যাথের মধ্যে এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করব। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আমরা জানবো যে মূল বিন্দুগামী কোনো সরলরেখার সমীকরণ। হ্যাঁ, কীরকম আসলে ব্যাপারটা? ধরো যেটা তোমার স্থানাঙ্ক অবস্থা, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে কি তোমার ওয়াই অক্ষ, আর হচ্ছে তোমার মূল বিন্দু। হ্যাঁ, মূল বিন্দু এটাকে ধরো যে আমি এখানে লিখতেছি ও। মূল বিন্দু সবসময় কত হয়? 0,0। তো একটা রেখা ধরো এরকম করে গেছে, মূল বিন্দু দিয়ে গেছে। মূল বিন্দু দিয়ে গেছে। তো এই রেখাটার ধরো যে এখানে একটা বিন্দু, ওই রেখার উপর একটা বিন্দু পি, এক্স কমা ওয়াই একটা যে কোনো বিন্দু। হ্যাঁ, এক্স ওয়াই বিন্দু। তাহলে এই রেখাটার সমীকরণ কত? মানে এই যে এই রেখাটা আছে, এই রেখাটার সমীকরণ তুমি কীভাবে দেখলা? এতক্ষণ তো সমান্তরাল রেখার সমীকরণ দেখলা যে কীভাবে লিখতে হয়। তাহলে এবার হচ্ছে যে মূল বিন্দু দিয়ে কোনো একটা রেখা গেছে, তাহলে হচ্ছে যে কীভাবে লিখতে হয়। তাহলে ধরে নিলাম যে রেখাটা হচ্ছে কত? আমার ওপি রেখা। ঠিক আছে, ওপি রেখা। ওপি রেখার ঢাল বের করবো আমি। দেখি আমি ওপি রেখার ঢাল বের করে দেখি তাহলে কী লেখা যায়। দেখো তো ওপি রেখার ঢাল এইভাবে লেখা যায় না? যে ঢাল কি? এম ইজ ইকুয়াল টু কত হয়? যে ভুজদ্বয়ের পার্থক্য, কোটিদ্বয়ের পার্থক্য। তো এটার ও আর পি বিন্দুটা কত? এক্স ওয়াই। আর ও বিন্দুটা কত? 0, 0। তাহলে আমি যদি এটা ঢাল বের করি তাহলে কত হয়? ওয়াই মাইনাস 0 ডিভাইডেড বাই, এটা কী ছিল? কোটিদ্বয়ের পার্থক্য, নিচে কি ভুজদ্বয়ের পার্থক্য, তার মানে এক্স মাইনাস 0। ঠিক আছে, বা এটাকে তুমি লিখতে পারো যে 0 দেখলে হিসাব বাদ, তাহলে এটাকে তুমি লিখতে পারো যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। ঠিক আছে, এইটাই হচ্ছে যে আমার মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। সবসময় মনে রাখবা যে আমি জাস্ট এটা ঢালটা বের করলে এটাই হচ্ছে কি আমার মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ঠিক আছে, আমার মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি? যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। এতটুকুই। এম হচ্ছে এটার কি? ঢাল। ঠিক আছে, আমি ঢাল থেকেই বের করে ফেললাম যে এটাই হচ্ছে আমার মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আচ্ছা, বুঝলাম। তাহলে এবার আমরা বুঝি যে যদি মূল বিন্দু দিয়ে না যায়, সরলরেখাটা যদি মূল বিন্দুগামী না হয়, যে এটার একটা কন্ডিশন আর কি, যে সরল রেখাটি মূল বিন্দুগামী না হলে, আচ্ছা, সরলরেখাটা মূল বিন্দুগামী না হলে তুমি কি করবা? মূল বিন্দুগামী না হলে কী হবে? এখানে দেখো যে খুব সিম্পল জিনিস, যে এটা মনে করো আমার আবার স্থানাঙ্ক অবস্থা। এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তো সরলরেখাটা গেছে এই দিক দিয়ে, মূল বিন্দু দিয়ে না, যে উপরের দিক দিয়ে কোথাও একটা গেছে। ঠিক আছে, মূল বিন্দু দিয়ে গেলে এটাকে আমরা কি বলতাম বলতে? যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, তাই না? এখন মূল বিন্দু দিয়ে যায় নাই। তো ধরে নিলাম যে এটা মূল বিন্দু ছিল আমার 0,0 এইখানে, আর আমি এটাও ধরে নিলাম যে আমার পি ইন্টু এক্স ওয়াই হচ্ছে কত এখানে। তাহলে এই রেখার সমীকরণকে আবার যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স বসাবো না। এখন আমি এটা অ্যাজিউম করে নিই যে আমার এই সরলরেখাটা মূল বিন্দু থেকে এই ওয়াই অক্ষর দিকে ওয়াই পরিমাণ উপর দিয়ে গেছে। ঠিক আছে, সরি, সি পরিমাণ উপর দিয়ে গেছে। কত পরিমাণ? যে মূল বিন্দু থেকে সি পরিমাণ উপর দিয়ে গেছে। চাইলে এই সরলরেখাটা কিন্তু আমাদের সি পরিমাণ উপর দিয়ে যাবে এমন না, চাইলে নিচ দিয়ে যেতে পারো, যে সি পরিমাণ নিচ দিয়ে গেলে কি মাইনাস সি। যদি সরলরেখাটা এই দিক দিয়ে যাইতো তখন আমি বলতাম যে এটা প্লাস সি না, এটা মাইনাস সি। উপরে গেলে প্লাস সি, নিচে গেলে মাইনাস সি। তখন এই সরলরেখাটার সমীকরণ আমি লিখবো ডিরেক্ট, আমি লিখে দিচ্ছি, মুখস্থ রাখবা যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এটা হচ্ছে কি আমার মূল বিন্দু দিয়ে যদি সরলরেখা না যে অন্য কোথাও দিয়ে যায় তখন হচ্ছে কি এটা হচ্ছে আমার সরলরেখার সমীকরণ। আর এই সি ইন্ডিকেট করে, সি হচ্ছে যে আসলে নির্দেশ করে যে ওয়াই অক্ষের ছেদক, ওয়াই অক্ষের
ছেদক। সি নির্দেশ করে কি ওয়াই অক্ষের ছেদক। আশা করি বুঝতে পারছো যে আসলে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ কীরকম হবে, আর সরলরেখা যদি মূলবিন্দু দিয়ে না যায় তাহলে এটা সমীকরণ কীরকম হবে। আচ্ছা, এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সম্পর্কে জানবো যে কী হয়েছে যে এম ঢাল বিশিষ্ট কোনো একটা সরলরেখার আমাকে এম ঢাল এম এর মান আগে থেকেই দেওয়া থাকবে, আর বলবে যে ওই সরলরেখাটা আমার স্থানাঙ্ক ব্যবস্থা নির্দিষ্ট একটা বিন্দু দিয়ে যায়, x1 y1 বিন্দু দিয়ে যায়, সেই সরলরেখার সমীকরণ। আমি যদি তো একটা আঁকায় বুঝাইতে চাই, এরকম ধরো যে এটা আমার স্থানাঙ্ক ব্যবস্থা, আর একটা সরলরেখা মনে করে এরকম করে যাচ্ছে, ঠিক আছে, একটা সরলরেখা যাচ্ছে, ধরো পি একটা বিন্দু, সেই পি হচ্ছে কত x1, y1, আর ওই সরলরেখাটার ঢাল, ঠিক আছে, সরলরেখাটার ঢাল হচ্ছে এম, বলে দিয়েছে এই সরলরেখাটার ঢাল হচ্ছে কত এম, এতটুকু জিনিস বলে দেওয়া আছে। তাহলে এই সরলরেখাটার সমীকরণ কত? তখন তুমি এই সরলরেখাটার সমীকরণ এরকম করে লিখতে পারবা যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বলতে এই বিন্দুটা, ঠিক আছে, ওয়াই হচ্ছে আমার সূত্রের ইয়াতে অটোমেটিক ওয়াই চলে আসবে, হ্যাঁ, ওয়াই মাইনাস ওয়াই1 ইন্টু ঢাল ইন্টু এম মাইনাস এম1, ঠিক আছে, ঢাল ইন্টু কত এম মাইনাস এম1, সরি এক্স মাইনাস এক্স1 এটা, ঠিক আছে, ওয়াই মাইনাস ওয়াই1 ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স1, হ্যাঁ, এইটা হচ্ছে যে আমাকে কী করতে হবে, মনে রাখতে হবে। তো এটা হচ্ছে কি যে এম ঢাল বিশিষ্ট x1 y1 বিন্দুগামী রেখার সমীকরণ এটা। তার মানে এটা তোমাকে এখান থেকে মুখস্থ রাখতে হবে যে আমাকে যদি কোনো একটা সরলরেখার ঢাল দিয়ে দেয় আর বলে যায় এই সরলরেখাটা আমার এত বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে ওই সরলরেখার সমীকরণ হবে y মাইনাস ওয়াই1 ইন্টু এম ইন্টু এক্স মাইনাস এক্স1। আমরা এগুলো ম্যাথ করার সময় এগুলো বারবার দেখতে পারবো, তখন আমাদের প্র্যাকটিস হয়ে যাবে আর কি। এখন হচ্ছে আমরা নেক্সট কনসেপ্টে যাই। আচ্ছা, আমার এবারকার সূত্রটা হচ্ছে এরকম যে দুইটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটা দ্বারা আমি কি বুঝাচ্ছি, আমি আবার স্থানাঙ্ক ব্যবস্থা আঁকাইনি, যে এটা দ্বারা আমার স্থানাঙ্ক ব্যবস্থা, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার কি ওয়াই অক্ষ। তো কী হয়েছে যে একটা সরলরেখা মনে করে আমি আঁকাইলাম, সরলরেখাটা দুইটা বিন্দু দিয়ে যায়। একটা বিন্দু ধরো যে কিউ ধরলাম, যে x1, y1, আরেকটা বিন্দু আমি ধরলাম হচ্ছে কত যে x2 মাইনাস y2, এরকম দুইটা বিন্দু আমি হচ্ছে রেখার সমীকরণ আমাকে বের করতে বলছে, এটাকে আর দাও, ঠিক আছে। তাহলে কিউ আর যে রেখাটা সেই রেখার সমীকরণ, যে কিউ আর রেখার সমীকরণ, ঠিক আছে। এটা হচ্ছে কত হবে, যে এটা হবে যে আমি এটাকে বইয়ে যদি এটাকে একটু আলাদা করে লেখা থাকে, তো আমি এটাকে আমার মতো করে আর কি পড়ি, যে এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস x2, তাহলে আমি কি নেব এক্স মাইনাস x1 মানে প্রথম বিন্দুটা, তারপর আবার প্রথম বিন্দুটা নেব, প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দুটা বিয়োগ করব ভুজগুলো, তারপর কত নেব ওয়াই মাইনাস ওয়াই1 মাইনাস ওয়াই2, এটা, তাহলে এটাই হচ্ছে আমার কিউ রেখার সমীকরণ। যে একদিকে আমি ইউ এরগুলো লিখবো, আরেকদিকে আমি কি লিখবো, ভি এরগুলো লিখবো, ঠিক আছে, এক্স মাইনাস এক্স1 মাইনাস x2, ওয়াই মাইনাস ওয়াই1 মাইনাস ওয়াই2, এটা হচ্ছে আমার কি কিউ আর রেখার সমীকরণ। অর্থাৎ দুইটা বিন্দু যদি দেওয়া থাকে সেই দুইটা বিন্দুকে আমি রেখার সমীকরণ। এবং তুমি যদি চাও যে তুমি যদি আমাকে বলো যে এই রেখাটা আমি প্রমাণ কীভাবে, আমি মুখস্থ তো লিখলাম, মানে আমি প্রমাণ কীভাবে করবো যে এটাই হচ্ছে যে দুইটা বিন্দু রেখার সমীকরণ, এটার প্রমাণটা আমি করাতে চাইলাম না, যদি তোমার সূত্রটা মনে রাখলেই হয়। তারপর তুমি যদি চাও আমি একটু বুঝাই দিই আর কি তোমার ভালো শুনে, যে ধরো যে এখানকারই কোনো একটা বিন্দু পি ইজ ইকুয়াল টু এক্স, ওয়াই, ঠিক আছে, ধরে নিলাম পি এক্স ওয়াই ওই রেখার উপরে একটা বিন্দু, তাহলে তিনটা বিন্দু একই রেখার উপর অবস্থিত। তুমি ভালো করেই জানো যে তিনটা বিন্দু যদি একই রেখার উপরে থাকে তাহলে ওই বিন্দুগুলোর ঢাল কী হবে, দুইটা করে বিন্দুর ঢাল কী হবে, একই হবে, সমান হবে। তারপরে তুমি এখানে ভালো করেই লিখতে পারো যে এই পি কিউ এর ঢাল আর কিউ আর এর ঢাল হচ্ছে কি সমান হবে, অর্থাৎ পি কিউ এর ঢাল ইজ ইকুয়াল টু কত কিউ আর ঢাল সমান হবে। হ্যাঁ, আমি প্রমাণটা একটু তোমাকে দেখাই দিই। তাহলে পি কিউ এর ঢাল তুমি কত লিখবা, তুমি সূত্র অনুযায়ী পি কিউ এর ঢাল কি জানো, যে কোটিদ্বয়ের পার্থক্য ডিভাইডেড ভুজদ্বয়ের পার্থক্য। তার মানে তুমি লিখবা যে ধরো এই দিক থেকে শুরু করো লেখা, ওয়াই মাইনাস ওয়াই1 না করে এক্স থেকে এই দিক থেকে শুরু করো, যে পি কিউ এর ঢাল, যে ওয়াই মাইনাস ওয়াই1 ডিভাইডেড বাই এক্স মাইনাস
x1, আমি এই দিক থেকে এইদিকে বিয়োগ করছি। তুমি যদি চাও যে উল্টা দিক থেকে বিয়োগ করতে যে y1 মাইনাস এক্স x1 মাইনাস এক্স, তাও কিন্তু হইতো একই কথা, আমি যে দিক থেকে করি। আচ্ছা, আর কিউআরের ঢাল কি হবে, যে কিউআরের ঢাল হবে নিচ থেকে উপরের দিকে, যে y1 মাইনাস y2 ডিভাইডেড বাই কত, যে x1 মাইনাস x2। দেখো উপরের সূত্রটা হয়ে গেছে, মানে ঢাল সমান লিখছি, তাতেই আমার উপরের সূত্রটা হয়ে গেছে। এখন উপরের সূত্রটা একদম এক্সাক্ট হয়নি, তুমি যদি একটু এক্সচেঞ্জ করে দাও, যে এই এক্স মাইনাস x1 উপরে দিবা আর এটা নিচে দিবা, তাহলে হচ্ছে উপরের সূত্রটার মধ্যে মিলে যাবে। হ্যাঁ, এই এক্স মাইনাস x1 মনে করো উপরের দিকে তুমি কনভার্ট করে সরাই দিলে, তখন হয় এরকম যে এক্স মাইনাস x1 আর এখানে আছে কত x1 মাইনাস x2, আর এইদিকে ছিল কি y মাইনাস y1, এটা যদি নিচের দিকে আসে যে y মাইনাস y1 মাইনাস y2, একই জিনিস। তো তোমার এইভাবে এগুলো করার হচ্ছে যে কোনো প্রয়োজনীয়তা নেই, তুমি ডিরেক্ট মনে রাখবা কি, আমি এটা সূত্র হিসেবে মনে রাখবো যে যখন আমাকে দুইটা বিন্দু ঢাল বের করতে দিবে, আমি এটা মনে রাখবো যে x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2, দ্যাটস ইট, শেষ ঝামেলা। ওকে, আচ্ছা, এটা হচ্ছে এই অধ্যায়ের জন্য লাস্ট সূত্র এবং সব থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা সূত্র। এটা মানে খুব ভালো করে বুঝতে হবে যে অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ জানা থাকলে সমীকরণ কি আছে, অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ জানা থাকলে সমীকরণ। এটা কীরকম, এটা ধরো তোমার অক্ষ, এটা ধরো হচ্ছে তোমার এক্স অক্ষ, এটা হচ্ছে কি তোমার ওয়াই অক্ষ। তো একটা সরল রেখা মনে করো তোমার এইরকম করে গেছে, এদিক থেকে এই দিকে গেছে, এরকম করে গেছে। হ্যাঁ, একটা সরলরেখা এদিক থেকে দুইটা অক্ষকে ছেদ করছে, এরকম করে গেছে। এবং তাহলে কি সরলরেখাটা এক্স অক্ষকে ছেদ করছে না, এক্স অক্ষকে কোথায় ছেদ করছে, ধরে নিলাম এক্স অক্ষ থেকে এ পরিমাণ অংশ ছেদ করছে, এবং ওয়াই অক্ষ থেকে কতটুকু অংশ পরিমাণ ছেদ করছে, বি পরিমাণ ছেদ করছে। তাহলে তুমি কি লিখতে পারবা না যে এই যে এইটা, এই পয়েন্টের একটা নাম দিতে পারবা না, ধরো যে এই পয়েন্টের নাম দাও এ একটা পয়েন্ট, সেটা হচ্ছে কত a, 0, লেখা যায় কিনা, কারণ এই পয়েন্টটা এক্স অক্ষের উপর অবস্থিত, তাই হচ্ছে এটার নাম কি a, 0। আর এটাকে কতটুকু সেট করছে, ওয়াই পরিমাণ সেট করছে ওয়াই অক্ষকে, তার মানে এটাকে তুমি ধরো বি পয়েন্ট দাও, এটা হচ্ছে কত 0, বি একটা পয়েন্ট। এই যে ব্যাপারটা আমি লিখলাম যে আমার একটা সরলরেখা এক্স অক্ষ থেকে এ পরিমাণ সেট করছে, আর ওয়াই অক্ষ থেকে কতটুকু পরিমাণ সেট করছে, বি পরিমাণ। তাহলে আমাকে যদি এই এ আর বি এর মান দিয়ে দেয়, দেওয়ার পর বলে যে ওই অক্ষে তুমি কি নির্ণয় করো, সমীকরণ নির্ণয় করো, তাহলে কি তুমি নির্ণয় করতে পারবে না? অবশ্যই পারবা। ঠিক আছে, তাহলে তুমি কি করতে পারবে, অবশ্যই ওই অক্ষের সমীকরণ নির্ণয় করতে পারবা। তো এটার একইবারে হচ্ছে যে এই রেখাটার সমীকরণ, ঠিক আছে, এবি রেখার সমীকরণ, এটা তো এবি রেখা, তাহলে এবি রেখার সমীকরণ, এবি রেখার সমীকরণ আমি কীভাবে মনে রাখবো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। ভালো করে মনে রাখো এই সমীকরণটা কত, যে এক্স বাই এ ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু কত, 1। সব সময় মনে রাখবো, খুব ভালো করে মনে রাখবো। এ দ্বারা কি ইন্ডিকেট করে, এ দ্বারা নির্দেশ করে যে এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশ, এক্স অক্ষ দ্বারা খণ্ডিত অংশ, আর এই বি দ্বারা নির্দেশ করে যে ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিত অংশ। এই সমীকরণটা আমার ভালো, এই ফরম্যাটটা আমার ভালো করে মনে রাখতে হবে, যে কোনো একটা সরলরেখাকে যদি আমি এইরকম বানাইতে পারি, অর্থাৎ এক্স বাই সামথিং প্লাস ওয়াই বাই সামথিং ইজ ইকুয়াল টু 1, তার মানে আমি লিখতে পারবো ওটা নিচের এই অংশটা দ্বারা নির্দেশ করবে যে এক্স অক্ষকে এতটুকু সমীকরণ সেট করছে এবং ওয়াই অংশকে কি বি পরিমাণ সেট করছে, এটা আমি বের করতে পারবো। তো এটার অনেক কাজ আছে, আমি এখন তোমাকে এটার কাজ সম্পর্কে জানাচ্ছি না, যখন আমরা এটা রিলেটেড ম্যাথ করবো তখন হচ্ছে যে এটার আমি দেখাবো যে এটা দিয়ে আসলে কত ধরনের কাজ করা যায় আসলে, এটা দিয়ে কত ধরনের কাজ করতে পারি। ওকে, তাহলে আমাদের মোটামুটি এই অধ্যায়ের কনসেপ্ট এতটুকুই, বেসিক কনসেপ্ট। এইগুলো যদি তুমি ভালোভাবে বুঝতে পারো, তাহলে এই অধ্যায়ের মধ্যে আমরা অনেক ম্যাথ পাবো, অনেক হাজার প্রায় ধরো যে 50, 80, 90টা ম্যাথ পাবো। তো এই এতটুকু কনসেপ্ট দিয়ে আমাদের 80, 90টা ম্যাথ হয়ে যাবে। হ্যাঁ, তার মানে বুঝতে পারতেছো যে প্রতিটা সূত্রই হচ্ছে আমার জন্য কতটা ইম্পর্টেন্ট। তোমার কাজ হবে সূত্রগুলো সব ভালো করে বোঝা এবং মুখস্থ করে নেওয়া। আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে কোনো সরলরেখার সমীকরণ আসলে কীরকম হয়, যে কোনো সরলরেখার সমীকরণ। আমরা তো বিভিন্ন রকম সরলরেখা দেখলাম, কোনোটা এরকম করে গেছে, কোনটা এক্স অক্ষের সমান্তরাল, কোনোটা ওয়াই অক্ষের সমান্তরাল, কোনটা উপর দিয়ে গেছে, নিচ দিয়ে গেছে, বিভিন্ন রকম। তো সাধারণ একটা সমীকরণ থাকা দরকার, তাই না? তো এইটাকে বলা হয় যে সরলরেখার সাধারণ সমীকরণ। সরলরেখার সাধারণ সমীকরণ কত,
যে এটা ax প্লাস by প্লাস সি ইজ ইকুয়াল টু 0, ax প্লাস by ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু 0। এটা খুব সুন্দর করে মনে রাখে, হ্যাঁ, যে ax প্লাস by প্লাস সি হচ্ছে কি সরলরেখার সাধারণ সমীকরণ। দ্যাট মিনস যদি এরকম কোনো একটা সমীকরণ তুমি কখনো দেখো যে 2x প্লাস 3y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, তার মানে এইটা হচ্ছে কি একটা তোমার সরলরেখা নির্দেশ করতেছে, ঠিক আছে? এটা হচ্ছে কি নির্দেশ করতেছে? একটা সরলরেখা নির্দেশ করতেছে। এই টাইপের সমীকরণ তুমি যেখানেই দেখো যে x এর সাথে কিছু একটা আছে, y এর সাথে কিছু একটা সংখ্যা আছে এবং কোনো একটা সংখ্যা যোগ বিয়োগ করা আছে বা নাও থাকতে পারে, তাহলে এই সমীকরণটাকে আমরা কি বলবো? সরলরেখার সাধারণ সমীকরণ, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এতটুকু পর্যন্তই জানা থাক, আর বেশি কিছু জানার দরকার নেই। আশা করি এতটুকু কনসেপ্ট দিয়েই আমি তোমাকে এই অধ্যায়ের সবগুলো ম্যাথ করাই দিতে পারবো, ঠিক আছে?